সাতচল্লিশে রোপা হলো সেই বীজ, বাংলা লিপি ভালোবাসার বীজ কণা। বিদ্যমানতা পেল এক ঐতিহাসিক বাক প্রথার জন্মস্মারক। অঙ্কুরোদ্গমেই মাথা চাড়া দিয়ে উঠল বাক প্রণালী অনেক বৃক্ষের সংগ্রামী বিকাশন। পরিমিত অঙ্গীভূত শতসিদ্ধতায় সৌষ্ঠব কলেবরে দ্রুত বৃদ্ধি পেল ইন্দো আর্যের ভবিষ্যৎ তনয়া বৃক্ষ। অধিরোহণ হল তাম্রলিপিতে খোদিত মধুবচন বাংলা। অতঃপর হঠাৎ ভারী হয়ে এলো বাতাস, গগনপট পরিণত হল কৃষ্ণবর্ণে। 1250 মাইল দূর থেকে উড়ে এলো ভয়াল থাবা। অনুবিদ্ধ সম্প্রদায়ের মুখ সিলগালা করার চেষ্টা করা হলো, কিন্তু নির্ঘণ্ট সুরেলা ধ্বনির শ্বেতকণিকা বিদ্রোহী রক্তবর্ণ ধারণ করল। বর্ধিষ্ণু তরুণ বৃক্ষ রক্ষাকল্পে আবর্তিত হল সংঘবদ্ধ জাতি। ঊর্ধ্বগতিতে বৃদ্ধি লাভ করল চর্যাপদ বৃক্ষ, বৃক্ষ থেকে বৃক্ষরাজি। তারপর ঝড়ের বিরুদ্ধে অস্তিত্বের বিগ্রহ, লৌহক্ষরণে রঞ্জিত হল রাজপথ। শোকাভিভূত ফেব্রুয়ারির অমেয় বিসর্জন 1952কে উন্নমিত করল উর্বর ভূমিতে। পাশবিক দানব থাবা নতজানু হলে সুবিস্তৃত ডালপালা ছড়িয়ে দিল বাচিক বৃক্ষ। সেই বাংলা লিপি আজ পরিণত ভাষা বৃক্ষ, বিশ্ব দরবারে অভিনন্দিত এবং উন্নতশীল। পাঠ করছিলাম আমার নিজের লেখা একটি কবিতা, সম্ভ্রান্ত বাংলা লিপি। আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এত চমৎকার, এত সাবলীল ভাবে কিভাবে আবৃত্তি করা যায় আসলে। এই যে 21শে ফেব্রুয়ারি, 52, বাংলা ভাষা, সবকিছুতে একটা প্রেমে এনে লিখে সেটাকে আবার এত চমৎকার করে আবৃত্তি কিভাবে সম্ভব আসলে একটু বলবেন কি? আসলে কবিতা তো অনেক কিছু সমন্বয়, একটা চিত্রকল্প, কবিতার ভাষা এবং আপনার এইটার কবিতার মধ্যে অনেক কিছু উঠে আসতে পারে। একটা ছন্দ, অল্প শব্দে সুবিন্যস্তভাবে যেই সজ্জিত কথামালা, সেটাই কবিতা। আর আবৃত্তি তো আহ, চর্চার বিষয়, একটা শিল্প। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, যারা আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত। সকলকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি গল্প আড্ডায়, সাহিত্য ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন বিদগ্ধজন সুমন শামসুদ্দিন, কবি এবং আবৃত্তিকার। তিনি একজন আইটি প্রফেশনাল, নিউ ইয়র্কে কর্মরত আছেন। সুমন শামসুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে যারা আজকে দর্শক শ্রোতা যুক্ত আছেন বা থাকবেন, তাদেরকে শুভ সময়। অনেক অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই আমরা আরো বেশ কয়েকটি কবিতা শুনতে পাবো। তার আগে একটি প্রশ্ন, সেটি হলো আসলে কবিতা কাকে বলে? এই প্রশ্নটি অনেকের, অনেক কবিও জানে না আসলে কাকে কবিতা বলে। আমরা একটু শুনবো জনাব সুমন শামসুদ্দিন আপনার কাছ থেকে, কবিতা আসলে কি? অনেক ধন্যবাদ আহ, কবি কবি কাজী হারুন ভাই। আম, এটি একটি আসলে মৌলিক প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রশ্ন কবিতার অঙ্গনে। তো কবিতা আসলে আহ, সাহিত্যের সবচেয়ে কঠিনতম শাখা। আহ, গল্প, প্রবন্ধ অনেক কিছুই লেখা যায় চর্চা করলে, কিন্তু কবিতাটা আসলে চর্চা করলেই যে লেখা যায় ঠিক তা না। কবিতার সংজ্ঞা আসলে এক একজন এক একভাবে দিয়েছেন। অনেক ঋদ্ধ কবি, অনেক বিজ্ঞজন বিভিন্নভাবে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কবিতার, কবিতাকে সংজ্ঞায়িত করেছেন। তো আমার ক্ষুদ্র জ্ঞানে, স্বল্প জ্ঞানে আমি যতটুকু বুঝি যে কবিতা হচ্ছে আপনার সুচয়িত শব্দমালার
সুবিন্যস্ত সুসংহত সন্নিবেশ বা আম, প্রকাশ, যার মধ্যে একটা চিত্রকল্প থাকবে এবং এর ছন্দ থাকতে পারে। ছন্দ তো কবিতার সৌন্দর্য, এবং অলঙ্করণ থাকবে, শব্দের গাঁথুনি থাকবে, এবং এই চিত্রকল্প এবং সংক্ষিপ্ত সুবিন্যস্ত শব্দমালা যদি পাঠককে আকৃষ্ট করে, একটা বক্তব্য বা একটা চিত্রকল্প বা একটা কল্পনার রাজ্যে পাঠককে ছড়িয়ে দিতে পারে, সেটাই হচ্ছে কবিতা আমার মতে। বাহ, কি চমৎকার বিশ্লেষণ আসলে। প্রিয় দর্শক মন্ডলী, যারা আপনারা দেখছেন এবং আমাদের সাহিত্যাঙ্গনের অনেকেই এই ভিডিও দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্টে জানাবেন কবিতা আসলে কাকে বলে। ঠিক কখন একজন মানুষ কবি হয়ে উঠে, কি কি লেখার মাধ্যমে, কি কি গুণাবলীতে আমরা তাকে কবি বলতে পারবো, আপনারা কমেন্টে জানাবেন আশা করছি। জনাব সুমন শামসুদ্দিন, আমরা তো চমৎকার একটি কবিতা আপনার নিজের লেখা এবং নিজের কণ্ঠে শুনলাম, এরপরে আর কোন কবিতা শোনাবো? আমি এখন, আমি জানি যে আপনিও কবি এবং আপনি খুব সুন্দর সঞ্চালনা করেন। আম, যেহেতু আপনি লেখালেখি করেন, আমি আপনার কবিতায় একটি পড়তে চাই। বাহ, আমার সৌভাগ্য। আচ্ছা, আমি আপনার লেখা একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে গাঁও গেরামের গল্প, কবি কাজী হারুন। বহু দূরের গাঁও, অথই জলরাশি ঘেরা জনপদ, তারপরে নদী পেরিয়ে মাইলের পর মাইল, হলুদ সর্ষের মায়াবী চোখ, ধরার বুকে ভেসে থাকা গায়ে পাখির গানের সুর, বাতাসে মৃদু স্নিগ্ধ ছোঁয়ায় মৌমাছির প্রেম, আলোর পরশে রাত্রি কেটে যায়, গাছের ডালে স্বপ্ন জড়ানো প্রান্তরের সবুজ হৃদয়, বাঁশ বনে বাতাসের অনুরণনের প্রতিধ্বনি, প্রতিটি শ্বাস যেন শিল্পীর সুরেলা কণ্ঠ, আগন্তুকের পদচিহ্ন মিশে যায় শস্যদানার সোনালি রঙে, অচেনা কবির লেখা গানের লিরিক্স, কণ্ঠে ধরে গাঁয়ের সুরেলা কৃষক, এক হাতে চাষের বীজ, অন্য হাতে জীবনের গল্প, কিছুটা কষ্ট, কিছুটা আনন্দের, কিছুটা বেদনার নীল রঙে ভরা আকাশ সমান, যেখানে কুসুম স্বপ্নের মতো খেলিয়ে ওঠে জীবনের সংক্ষিপ্ত ইতিহাস, হলুদাভ সবুজের প্রান্তরে স্বপ্নের মতো পথ দেখায়, চাঁদের আলোয় উদ্ভাসিত পাখির ডানা ঝিলিমিলি রূপে, রাত্রির গভীরে হারিয়ে যায় সময়, গোধূলি লগ্নে পশ্চিমের সোনালি সূর্য বাড়ি ফেরে ঘুমের বন্দোবস্তে, হাস্যোজ্জ্বল বালিকার মধুর খুশিতে বয়ে যায় আনন্দের হৃদয়ে গাঁথা। এটা শুধুই এক সৌন্দর্যের আখ্যান, গাঁও গেরামের গল্প, যে গল্পে প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে কবিতা, অলৌকিক জাদুর পরিপূরক রহস্য গাঁথা, আমাদের মেঠো পথ, যে পথের প্রতিটি লগ্ন চরণ চিহ্নিত করে ভালোবাসার মন্ত্র। ধন্যবাদ। বাহ, এত আমার কাছে অনেক চমৎকার লেগেছে আসলে আবৃত্তি। আমার কাছে মনে হলো যে আমার লেখাটি আজকে পূর্ণতা পেল। আহ, আপনি কি মনে করছেন এটি ঠিক একটি কবিতা হয়ে উঠেছে, যেটি একটু আগে আমরা বলছিলাম? না, অবশ্যই অবশ্যই কবিতা হয়ে উঠেছে, কারণ আপনার কবিতাটি অসম্ভব সুন্দর। এবং এই যে গাঁও গ্রামের গল্প, আপনি একটা খুব সুন্দর কথামালা সজ্জিত করে একটা কবিতার মধ্যে সাজিয়ে নিয়ে এসেছেন, এবং বেশ খুব গ্রামের আহ, পরিবেশে একটা চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন।
ডেফিনেটলি এটা মানুষকে, পাঠককে নিয়ে চলে যায় সেই গ্রামের আবহে, গ্রামের পরিবেশে। অনেক অসম্ভব অনেক সুন্দর অনেক কবিতা। ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা হৃদয় থেকে জানাচ্ছি। আহ, আহ, প্রিয় সুমন শামসুদ্দিন ভাই, আহ, আমরা আসলে আহ, আমাদের সেই বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলা ভাষার যে একটা উম, আহ, প্রেম, বাংলা ভাষার প্রতি ভালোবাসা, যেটি সেই তখন থেকে শুরু হয়েছে এবং অদ্যাবধি চলছে, যেখান থেকে বাংলা ভাষাটি বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম কথ্য ভাষা এবং সপ্তম বৃহত্তম লিখিত ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে পৃথিবীর হুম। বুকে, এবং যেটি আশা করছি আমরা 2050 সাল নাগাদ পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম ভাষা হিসাবে এটি পরিগণিত হবে। এত দ্রুত বাংলার জনপ্রিয়তা পৃথিবীময় বাড়ছে। ঠিক এই মুহূর্তে আহ, গতকালকে আমাদের লন্ডনের একটি ট্রেন স্টেশনে বাংলা ভাষাকে দেখে, হুম। লেখা দেখে আমাদের ইলন মাস্ক সাহেব খেপেছেন। কি বলবেন? আসলে যার 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 কাছে তার মাতৃভাষা প্রিয়। আমরা বাংলা ভাষাভাষীদের কাছে আমাদের ভাষা অত্যন্ত প্রিয়। আমাদের এই ভাষা পৃথিবীতে একমাত্র ভাষা যার জন্য যুদ্ধ করেছে একটি জাতি, এবং বাংলাদেশের স্বাধীনতা এসেছে এই ভাষা আন্দোলনের হাত ধরেই। তো আমি বলবো যে বাংলা ভাষা পৃথিবীতে একমাত্র ভাষা যেটা শুরু হয়েছিল একটা জাতির আহ, জন্মের সূচনা বলতে পারি। 52-রও আগে থেকে এই ভাষা নিয়ে যুদ্ধ হচ্ছে। তো আমাদের রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আমরা রক্ত দিয়েছি 52-তে। তো এখন অন্য ধর্মের বা অন্য ভাষাভাষীর লোকরা এই অন্য ভাষাকে কিভাবে সাদরে গ্রহণ করলো, সেটার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় যে আমরা একটা কবিতা পড়েছি ছোটবেলায়, পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। তো মানুষ কি বললো না বললো বা অন্য ভাষার লোকরা কি বললো, আমার মনে হয় সেটা আমরা গুরুত্ব না দেই। আমাদের আমি যেটা একটু বিবেচ্য এখানে বিষয়। আমার মনে হচ্ছে যে হুম। জনাব এলন মাস্কের এই প্রশ্ন তোলার সাথে সাথে বাংলা ভাষার গুরুত্ব আরো বাড়বে, কারণ এলন মাস্কের গুরুত্ব পৃথিবীময় আছে এবং হুম। পৃথিবীর বহু মানুষ এখন যারা বাংলা জানতো না তারাও জানবে। তার মানে হুম। আমি বলবো তিনি আসলে বাংলা ভাষার একটা প্রচারণা চালাচ্ছেন। আমি এ এভাবেই দেখি। আমার মনে হয় আপনি ঠিক বলেছেন। কারণ হচ্ছে কি, আমিও এটা পজিটিভ দিক থেকে নিলাম যে কে কি বললো সেটা আসে যায় না, কিন্তু উনি একটা ওয়ার্ল্ড ফেমাস লোক এবং বিশ্ববিখ্যাত ফিগার। তিনি একটা ইস্যু নিয়ে একটু আলাপ করলেন বা একটা উক্তি করলেন, সেটা ডেফিনিটলি আসলে পজিটিভভাবেই নেওয়া যায়। কারণ অনেক মানুষ জানলো, কারণ তার বক্তব্য অনেকেই শোনে পৃথিবীব্যাপী, এবং যারা জানতো না যে বাংলা একটি ভাষা, তারাও হয়তো জানলো আর একটা ভাষা। এতে আসলে আমরা যদি পজিটিভভাবে নেই, বাংলা ভাষার প্রচারই হলো। আপনি একদম ঠিক বলেছেন, সহমত। সুতরাং থ্যাংক ইউ এলন মাস্ক। হ্যাঁ, আমরা অবশ্যই। যাব আরেকটি কবিতা শুনবো আপনার, আপনার লেখা আরেকটি কবিতা শুনতে চাই। কোন কবিতাটি শোনাবেন? ধন্যবাদ। এখন তো আসলে স্নো পড়ছে এবং পড়েছে, এবং এখনো আপনার উত্তর দিকে, আপনার আপ স্টেটে অসংখ্য বরফ জমে আছে, স্নো চারিদিকে। এবং নিউ ইয়র্কেও আমি দেখলাম যে রাস্তাঘাটে এখনো অনেক স্নো। তো এই স্নোর উপরে লেখা আমার একটি কবিতাই পড়ি। কবিতাটির নাম হচ্ছে শ্বেত বৃষ্টি। তুলোর মতো ফুল জমেছে গাছের ডালে, আকাশ থেকে ঝরছে যেন শুভ্র মুকুল। রাস্তাঘাটে বাড়ির ছাদে সাদার মেলা, গাছের মাথায় সাদা ফুলের ফুলকি ঝরে। মনটা কেমন শুভ্র সাদার গান ধরেছে। এমন যদি হতো সবার, মন কালিমা মুছে যেত, কোনো বিবাদ নাই বা হতো, মনের ভেতর থাকতো শুধু শুচিশুদ্ধ সাদার বাহার। মনে সাদা, ঘরে সাদা, তোমার আমার কথায় সাদা, গল্প হতো শুধুই সাদা, ভালোবাসার রঙও সাদা, দৃষ্টি সবার ভর্ত সাদায়। পৃথিবীটা ভর্ত যদি স্বচ্ছ সাদায়,
রাষ্ট্রনীতি দলাদলি গলায় গলায়, সাদা রঙের খোশ আলাপে জমতো যে বেশ। পররাষ্ট্র নীতি হতো সাদায় লেখা, শ্বেতকালিতে লেখা হতো আইনি ভাষা। আজকে যেমন শুভ্র দিনে স্বচ্ছ সাদা বৃষ্টি ফুলে ঝরছে শুধু শ্বেতকণিকা, কি দোষ হবে যদি বা হয় মানবকুলের সবই সাদা। এই এই কবিতাটা আসলে এই স্নোর উপরে লেখা, কিন্তু এর মধ্যে আমি একটা বক্তব্য দিয়েছি যে কবির আকুতি সবকিছুই আমরা পজিটিভভাবে সাদাভাবে দেখতে চেষ্টা করব না কেন, সেই বক্তব্যটাই আমি ফুটিয়ে কিন্তু দিই। সত্যি আপনার কবিতার প্রেমে পড়ে গেছি। এবং এই কবিতার মধ্যে আপনি মানুষের যে বাহিরের অবয়ব এবং ভেতরের অবয়ব, এই দুটোকে এক করার চেষ্টা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। তুষার যেমন সাদা তুলোর মতো, আমাদের অন্তরটাও তুলোর মতো হওয়া উচিত আসলে। ভেতরে এবং বাহিরে আমাদের সকল কর্মকাণ্ড, সকল কিছু যাতে একই রকম থাকে। নিজের জন্য যেমন, পরের জন্য যাতে তেমন থাকে। আমাদের সেটাই প্রত্যাশা। অনেক সুন্দর, অনেক সুন্দর। অত্যন্ত ধন্যবাদ। চমৎকার। আমাদের প্রিয় দর্শকবৃন্দ যারা আপনারা দেখছেন এতক্ষণ, আপনারা অবশ্যই জানাবেন আমাদের প্রিয় কবি সুমন শামসুদ্দিন ভাইয়ের আবৃত্তি এবং তার লেখা কেমন হচ্ছে, কেমন লাগছে। আপনারা যদি না জানান, আমরা আসলে বুঝতে পারবো না আমরা কেমন করছি। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মন্তব্য আমাদেরকে অবশ্যই অনেক দূর নিয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস। শুনবো আরেকটি কবিতা, কিন্তু তার আগে জানবো আমরা আমাদের প্রিয় দর্শক মণ্ডলী যারা দেখছে তাদের জন্য একটি কোশ্চেন। আপনারা অনেকেই লেখার চেষ্টা করেন। আসলে মনে অনেকের প্রশ্ন আসে যে আমি কিভাবে একটি কবিতা লিখব, কবিতার লেখাটা কিভাবে শুরু করব, সেটি আমাদের সুমন শামসুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে নতুন করে যদি কেউ কবিতা লেখা শুরু করে, তার প্রথম কোন দিকে নজর দেওয়া প্রয়োজন? অসংখ্য ধন্যবাদ কবি কাজী হারুন। আম, আসলে কবিতা, আমি আগেই বলেছি যে কবিতা সাহিত্যের সবচেয়ে কঠিনতম শাখা। কবিতা আসলে ইচ্ছে করলে লেখা যায় না। আমাদের মনে সবার অনেক কিছুই আহ, উদ্ভব হয়, মনের কথা মনের ভাব আমরা লিখে রাখতে পারি, লিখে রাখতে চেষ্টা করি এবং লিখতেই পারি। কিন্তু একটা কবিতা হয়ে ওঠার জন্য আমার আম, আম, মতে আহ, যদি কবিতা লিখতে হয়, কবিতার ছন্দের জ্ঞানটা সবার থাকা উচিত। কবিতার ছন্দের জ্ঞান, ব্যাকরণ প্রকরণ, এইগুলো আসলে এই নলেজগুলো আহ, সবাইকে আয়ত্ত করে তারপরে কবিতা লেখা উচিত। এবং কবিতা আসলে ইচ্ছে করলেই লেখা যায় না, কবিতা আসলে আসে অটোমেটিক্যালি। যাদের কবিতা আসে তাদের দেখবেন যে অটোমেটিক্যালি আসে। এবং চর্চার ব্যাপার তো আছেই। যদি ধরেন একজন কবিতা তার মনে আসে বা লিখতে পারে সে, এবং তার সাথে সে যদি সংযুক্ত করে, সন্নিবেশ করে সেই কবিতার ছন্দ জ্ঞান, ব্যাকরণ প্রকরণ, তাহলেই সেই তার যে কথামালা, মনের ভাব প্রকাশ একটা সন্নিবদ্ধ সুসংহত সুচয়িত শব্দমালার মাধ্যমে যে লিপিবদ্ধ করে রাখা যায়, সেটাই আসলে কবিতা হয়ে ওঠে আমার মনে হয়। এবং অনেক সে অনেক কবিতার ধন্যবাদ। মধ্যে একটা চিত্রকল্প থাকতে হবে, অলঙ্করণ থাকতে হবে, এবং শব্দগুলো খুব সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় কঠিনতম আম, ভাব প্রকাশের একটা অবস্থা তৈরি করতে হবে, পাঠকের উদ্দেশ্যে কল্পনার রাজ্যে ছড়িয়ে দিতে হবে। সেটাই হবে আসলে কবিতা আমার মতে। অসংখ্য ধন্যবাদ। শুনবো আপনার আরেকটি কবিতা। ধন্যবাদ হারুন ভাই। আমি এখন একটি প্রেমের কবিতা আবৃত্তি করব। বাহ, সেটার জন্যই আমার, অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ, নিজের লেখা। আহ, আমার নতুন বই আসতেছে এইবার 21-এর বই মেলায়, সেই বইতে আছে। বইটির নাম হচ্ছে ইশারার মৌমাছিরা, জলধি প্রকাশন থেকে আসতেছে। সেই বই থেকে একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে দৃশ্য দেবী। তোমার ওই রেশম কোমল চুলকে আমি অনেক বেশি ঈর্ষা করি। ইচ্ছে করে ওই চুলের মতো আমিও তোমার কপল ছুঁয়ে ঘুমিয়ে পড়ি।
চুলের ছোঁয়ায় লাজুক রাঙা কপোল তোমার, মন ভোলানো লাস্যময়ী। কপলের ওই মুগ্ধ চারু টোল ছুঁয়েছে আমার মনের হৃদয় গহীন প্রণয় কুটির। তোমার ওই আয়ত আখির ঐন্দ্রজালিক মোহিনী দৃষ্টে আটকে আছি শাশ্বতকাল। তোমার ওই দুহাত ভরা রেশমি চুড়ির ভাগ্যকে আজ হিংসে করি। হতাম যদি রেশমি চুড়ি, তোমার হাতের স্পর্শ নিয়ে গ্রহান্তরের অভিসারে দিতাম পারি। তোমার ওই সুডোল দেহে পড়লে কেন বাসন্তী রং মিহি শাড়ি, ঈর্ষা আমার শাড়ির সাথে। হতাম যদি তোমার শাড়ি, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তোমায়, তোমার হাসির পরাগ রেণু গায়ে মেখে হারিয়ে যেতাম মহাকালের সুরঙ্গতে। যখন তুমি গান করো ওই মোহন সুরে, আমার চোখে তুমি ছাড়া জাগতিক সব অলক্ষিত। বক্ষ মরুর রুক্ষ পথে অবশেষে পেলাম খুঁজে লৌকিকতার আয়ুষ্কালে তুমি আমার দৃশ্য দেবী। ধন্যবাদ। বাহ, কি চমৎকার! আপনার এই যে দৃশ্য দেবী, সে আসলে কে? এই যে আপনার এত চমৎকার কবিতা, চমৎকার লেখনী, সেই দৃশ্য দেখে কোনো দৃশ্য দেবী কি আপনার কাছাকাছি এসেছিল? আর যিনি এখন আছেন তিনি কি আসলে এই দৃশ্য দেবীর কেউ? হ্যাঁ, কঠিন প্রশ্ন করেছেন। আসলে উম, প্রত্যেকটা কবি কল্পনাপ্রবণ। তো এবং প্রেম তো থাকতেই হবে। কবির এই প্রেম প্রকৃতির সাথে, প্রেমিকার সাথে, একটা সময় পর আপনার স্ত্রীর সাথে, এবং আম, যে কোনো কিছুর সাথেই কবির প্রেম হতে পারে। তা আমার সন্তানের এইটা সাথে, এই মানুষের সাথে। মানুষের সাথে অবশ্যই, এবং মানবতার সাথে। এই তো এই কবিতাটি আসলে একদম আহ, শুদ্ধ প্রেমের কবিতা। এটা কোনো ছন্দ মেনে লিখি নাই, আহ, মুক্ত ছন্দের কবিতা। এবং এই কবিতাটি বিভিন্ন উপমা প্রতীক সন্নিবেষ্ট করে অলঙ্করণ করে প্রেমিকার উদ্দেশ্যেই লেখা। প্রেমিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত উপকরণকে আমি সন্নিবেশিত করেছি। চমৎকার! এই যে কবিতা পড়ে কেউ কি বলেছে যে আপনার কবিতার জন্যই আপনাকে ভালো লাগে? তা তো অনেক কমেন্ট পেয়েছি এবং শুনেছি, অনেক শুনেছি, অজস্র শুনেছি কবিতার জন্য। আম, অনেকেই কবিতা পছন্দ করে। সবার কবিতা তো আর পছন্দ নাও করতে পারে। আমার কবিতা যে যে একজনও যদি পছন্দ করে, আমার মনে হয় তাহলে আমি সার্থকভাবে লিখতে পারলাম। কবিতা হয়ে উঠতে পারিনি, আহ, সেই নক্ষত্র অনেক দূরে, এখনো শিক্ষানবিশ। তবে একজন যদি পাঠকও পছন্দ করে, সেটাই আমার সার্থকতা বলে মনে করি। যেহেতু আমি পছন্দ করি, আমি তো একজন, তার মানে আপনি অবশ্যই। কবি এবং অনেক ধন্যবাদ। সত্যিকারের কবি হয়ে উঠেছেন। প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন জনাব সুমন শামসুদ্দিন তিনি কেমন কবি। আহ জানতে চাইবো আরেকটি প্রশ্ন, ঠিক কবে থেকে লেখালেখি শুরু হয়েছিল? লেখাটা আসলে আহ, ছোটবেলা থেকেই ধরেন, আমি যখন কলেজ স্টুডেন্ট, স্কুলে থাকতেও লিখেছি, অল্প কিছু দেয়াল পত্রিকায় লিখতাম। ওই শুরু টুকটাক, কিন্তু আসলে লেখালেখির আগে আমার শুরু হচ্ছে আবৃত্তি দিয়ে। বাহ! আমার আবৃত্তিই শুরু, কারণ আমার বাবা কবি ছিলেন। তখন বাবার আমলে ওই কায়কোবাদ, কবি কায়কোবাদের নামে একটা সাহিত্য সভা হতো ঢাকায়, কায়কোবাদ সাহিত্য মজলিস। তো সেই সাহিত্য সভার আহ, সভাপতি ছিলেন হচ্ছে জাতীয় অধ্যাপক দেয়ান মোহাম্মদ আজরফ। তো ওয়াও! ওনার সভাপতিত্বে প্রতি মাসে হতো, আমাদের বাসায়ও দুইবার হয়েছিল। তো ওই সাহিত্য সভায় বাবার হাত ধরে, বাবার কবিতা আবৃত্তির মাধ্যমেই আমার সংস্কৃতি জগতে পদচারণা ছোটবেলা থেকে। কিন্তু আমি লিখবো মনে করিনি কখনো। তো কলেজ স্টুডেন্ট লাইফ থেকে লিখতাম, কিন্তু ওগুলি গোপন থাকতো, কখনো প্রকাশ করতাম না। সাধারণত মূল কবির ঘরে কবির জন্ম হয় না, এটা একেবারেই অতি সাধারণ। কবির ঘরে কবির জন্ম হয় না, কিন্তু আপনি সেটা পেয়েছেন।
আপনি হ্যাঁ, অবশ্যই ধন্য বাবার ধন্য সন্তান। কিন্তু আসলে কিন্তু অনেক বছর মানে আমি বড় হওয়া পর্যন্ত ধরেন এই 4-5 বছর ধরে আমি প্রকাশিত, কিন্তু তার আগে কিন্তু আমি কখনো প্রকাশ করিনি। আমার কবিতা যাই টুকটাক লিখতাম আমি গোপন করে রেখে দিতাম, প্রকাশ করতাম না, কেউকে বুঝতে দিতাম না যে আমার আমারও গোপন কিছু কথা আছে, যে কথামালা যেগুলো আমি লিখে রেখে দিয়েছি, কিন্তু কখনো প্রকাশ করিনি। পরে যখন মূলত লিখতে শুরু করলাম, প্রকাশ করলাম নিজেকে, তখন আসলে আমি একটু পড়াশোনা করলাম অনেক, যে লিখবো যখন ভালো করে পড়াশোনা। এখানে অবশ্যই একজনের ক্রেডিট দিতে চাই, আমি তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। নিউ ইয়র্কে একজন কবি আছেন, কবি বেনজির শিকদার। ওনার উৎসাহে, ওনার প্রেরণাতে মূলত আমি ফোকাসে আসি। তো আমাদের তখন শিকদার ভাবি, হ্যাঁ, আমার ফ্রেন্ডের ওয়াইফ। আচ্ছা, তো উনি আমার প্রথম ওনার অনুপ্রেরণায় আমি আসলে ফোকাসে আসলাম। কিন্তু আমি এসেই লিখতে শুরু করিনি। আমি আসলে চিন্তা করলাম যে যখন লিখব আমি একটু পড়াশোনা করি। আমি একটু পড়াশোনা করেছি, ছন্দ জ্ঞান, কবিতার ব্যাকরণ প্রকরণ, ভালো করে পড়াশোনা, অনেক অনেক দিন পড়াশোনা করেছি, করে তারপরে আসলাম। এবং সেই আমার কাব্যগুরু হচ্ছে কবি কালের লিখন। অনেক চমৎকার চমৎকার কথা শুনলাম আমরা, অনেক তাত্ত্বিক কথা শুনলাম, ভালোবাসার কথা শুনলাম, কিভাবে সুমন শামসুদ্দিন কবি হয়ে উঠলেন সেই গল্প শুনলাম। এই গল্পের সাথে সাথে আমরা আরো একটি কবিতা শুনতে চাই, শোনাবেন? হ্যাঁ, অবশ্যই শোনাবো, ধন্যবাদ। তো আমরা কি আপনার কবিতা শুনবো না নাকি? হ্যাঁ। আপনি তো কবি, আপনি তো আবৃত্তি করেন আমি জানি। আপনার শুনেনি নাকি, তারপরে আচ্ছা, আবার আমি আগে আবৃত্তি করি? আপনার একটি কবিতা শুনে আসি, তারপর আমি। আচ্ছা, ঠিক আছে। আমি একটু ভিন্ন আঙ্গিকের একটা কবিতা পড়ি। আম, কবিতাটির নাম হচ্ছে কোলাহল শূন্যতা। হঠাৎ স্বনির্বাসনে খোঁজ মেলে নিরানন্দ মুক্তির স্বাদ। বাতাসের ভাষ্য ফিসফিসিয়ে জানায়, অপেক্ষায় ছিলাম হে নিদারুণ অবকাশ। কালের আকুতি এখন প্রসারিত অবসাদ। শোণিত হৃদয় অকপটে তাকিয়ে থাকে প্রসারিত সীমাহীন নিয়তির পটভূমে। অমোঘ বিধান কুরে কুরে খায় মঙ্গলবাসের সমস্ত সজ্জা। অপেক্ষার পালা শেষ হয়ে এলে ভেসে ওঠে বিয়োগান্ত বলিরেখা। কোনো এক কালে ছিল শৌর্যবীর্য, প্রতাপের জৌলুস। দীপ্যমান আলোতে ঢেকে যেত ঐশ্বর্যের ঠাকুরালী আধিপত্য। আজ দিনে দিনে বেলা হলো অনেক, পড়ন্ত বিকেলে অংশুমালী নিভু নিভু। ফিরে তাকানোর সমস্ত স্মরণই চোখ বুজে শুধু খুঁজে ফেরে একই চিলতে কোলাহল শূন্যতা। অসংখ্য ধন্যবাদ। বাহ বাহ, চমৎকার। আহ, আহ, সুমন শামসুদ্দিন ভাইয়ের অনুরোধে আসলে আমি একেবারেই আবৃত্তির জন্য প্রস্তুত ছিলাম না, তারপরও একটা কবিতা তো আসলে আবৃত্তি করতেই হয়। আহ, সেটি ছোট্ট একটি কবিতাই আবৃত্তি করতে চাই। মহান প্রভু, আহ, যেটি কয়েকদিন আগেই লেখা। যে কথা দেইনি কভু, সে কথা কেমনে প্রভু, মাথার উপর বাজ নামিয়ে মাথায় ফেলো তবু। দুদিনের এই দুনিয়াতে ভালোবাসার সব মায়াতে কেমন করে ভেজাল ঢেলে সুখ সাজাও তাতে। দুঃখের গড়ে সুখের পাবে শূন্য মায়ার চাঁদে, পথের মাঝে হৃদয় কাবায় কেমন আগুন জ্বলে। যে হৃদয় ছড়ায় আলো কেমনে তাতে কষ্ট ঢালো, কোন লোভেতে আলোর তারা পিষে মেরে ফেলো। যে বিষাদে হৃদয় কাঁদে সে কি কবু মায়ায় বাঁধে, ব্যথার নদী সাগর পানে একলা কেন কাঁদে। প্রভু তুমি রাস্তা দেখাও, ভুলের থেকে সত্য শেখাও, সর্বসুখের আলোর মায়া কপালটাতে দেখাও। ছোট একটি কবিতা। বাহ, কবিতার চমৎকার। নাম মহান প্রভু। অনেক ধন্যবাদ আপনাকে, এই সুযোগে আমার একটি কবিতা আমি নিজে আবৃত্তি করলাম।
চমৎকার কবিতা। আপনি এই কবিতার মধ্যে আপনি একটা আধ্যাত্মিকতার ভাব নিয়ে আসছেন, একটা প্রার্থনার ভাব নিয়ে আসছেন, এবং দারুণ চিত্রকল্প। পছন্দ হয়েছে, খুব সুন্দর কবিতা। মানে এই যে আঘাত, অনেক সময় আমরা অনেক দিক থেকে হুম। অনেক আঘাত পেয়ে যাই। সেটাকে কি প্রভুকে জানানোর চেষ্টা করেছি, কেন তুমি এই আঘাত দাও? যেসব আঘাতগুলো আসে, কেমনে আসে? কি কারণে আসে? এখান থেকে তুমি আমাকে পথ দেখাও, কিভাবে আর আঘাত না পেতে পারি? কিভাবে একটি সমৃদ্ধ এবং সুন্দর জীবন অতিবাহিত করতে পারি জীবনের বাকি দিনগুলোর জন্য? সেটি আসলে আমরা হারুন আমাদের ভাই, আমি আমি আপনাকে একটি প্রশ্ন করব, যদি অনুমতি দেন। প্লিজ। আমি জানি যে আপনি প্রতিনিয়ত এরকম অনুষ্ঠান করে যাচ্ছেন, এবং এই যে বাংলা নিরবচ্ছিন্নভাবে, নিবেদিতভাবে আপনি বাংলা ভাষার জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন কবি সাহিত্যিক বা কথাশিল্পী, আবৃত্তি শিল্পীদেরকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান করে যাচ্ছেন। এটা ডেফিনেটলি বাংলা ভাষার একটা দারুণ প্রচার, এবং বাংলা ভাষার খেদমত করে যাচ্ছেন সেই সুদূর বাফেলোতে বসে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এই অনুপ্রেরণা কোত্থেকে পেলেন, এবং আপনার ওইখানে বসে এই বাংলা সাহিত্যের জন্য চর্চাটা আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করলো? অনেক ধন্যবাদ। আমি যখন ক্লাস 7 এ পড়ি, আমাদের নতুন স্কুল তখন, সেই স্কুলে আমাদের একজন সিনিয়র ভাই, তিনি গেস্ট টিচার হয়ে আসলেন আমাদের ক্লাস নেওয়ার জন্য। একটু পরেই তার নামটা বলছি। আহ, তিনি এসে এমনভাবে কথা বলছিলেন, এত চমৎকার ভাবে, ঠিক আপনার মতো সাজিয়ে কথাগুলো বলছিলেন। মানে তিনি খুব ঘন করে কথা বলছিলেন না, অত্যন্ত সাবলীল ভাবে, সুন্দরভাবে কথাগুলো বলছিলেন। ঠিক ওই মুহূর্তে তিনি ডিগ্রি ফার্স্ট ইয়ার করেন, না, ইন্টার ফার্স্ট ইয়ার করেন, আমি যদি ভুল না করে থাকি। এত সুন্দর করে বলছিলেন যে সেটি আমার মাথায় গাঁথলো। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলছেন? সে আমাকে বলল, তুমি তো ধরেছো, আর কেউ ধরতে পারেনি। আসলে আমি একটু লেখালেখি করি। কি লিখেন? আমি ছড়া লিখি। তিনি বললেন, যেমন ছড়া কিভাবে লিখবে? গুণধর ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। এইটাই তিনি বলেছিলেন। সেখান থেকেই আমার মাথায় ঢুকলো, এরকম আমাকেও লিখতে হবে। এবং যে কথা সেই কাজ, সেদিন থেকে আমার লেখালেখি আসলে শুরু। তিনিই আমার গুরু। আচ্ছা, আচ্ছা। তার নাম মাহমুদ হাসিম। তিনি বর্তমানে দীর্ঘদিন যাবৎ চায়না বেতারের তিনি প্রধান সম্পাদক বাংলা বিভাগের। পাশাপাশি তিনি দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক, এবং আরো অনেকগুলো কাজ নিয়ে তিনি অনেক ব্যস্ত। মজার ব্যাপার হলো, গতকালকেই তিনি প্রথম আমার কোনো লেখায় কমেন্ট করেছেন, আচ্ছা, আচ্ছা। এবং আমি সেখানে লিখেছি, আজকে আমার লেখালেখি পূর্ণতা পেল। চমৎকার। এই হলো কাহিনী। এরপর থেকে, সেই তখন থেকে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু সেটিকে রাখা হয়নি। আহ, আহ, মাঝখানে দীর্ঘদিন গ্যাপ ছিল, আমার পুরনো লেখালেখি সব হারিয়ে ফেলেছি। আহ, সেটি আর এক বড় রকমের গল্প, সেটি আপনার সাথেই অন্য আরেকটি পর্বে ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে বলবো। আজকে যেহেতু সময় নেই, হুম, আজকে অবশ্যই। আমরা আপনার আরেকটি ছোট্ট কবিতা শুনতে চাই, এবং সেই সাথে শেষ করব। আমাদের হাতে সময় আছে মোটামুটি 5 মিনিট। আচ্ছা। আহ, আপনাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চমৎকার কোশ্চেনটি করার জন্য। ধন্যবাদ আপনার। সার্থক হোক বাংলা ভাষার জন্য আপনার পদচারণা। শুভকামনা জানাচ্ছি। আমি আবার একুশের কবিতা দিয়ে শুরু শেষ করি। আমি আমি আসলে এর মাধ্যমে আমি হাসিম ভাইকে একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাতে চাই। সেই আমার লেখালেখির গুরু, আমার কবিগুরু সে। আহ, আচ্ছা, আমি যাক। আমি নজরুলকে আমার প্রধান কবিগুরু হিসাবে মানি, এবং নজরুলের সমস্ত রচনাবলী আমি ইতিমধ্যে পড়ে শেষ করেছি। আমি বহু আগে, যখন নজরুল রচনাবলী বাজারে এসেছিল, তখনই আমি নজরুল রচনাবলী কিনে ফেলি। আচ্ছা, আচ্ছা। আমার ধন্যবাদ। ভালো লাগলো আপনার কথা শুনে। আমিও নজরুল ভক্ত। কিছু মনে করবেন না, আমার বিড়াল একটু ডিস্টার্ব করছে। যাই হোক, আমি আবার একুশে কবিতা দিয়ে শেষ করি।
আমার নিজের লেখা একটি কবিতা, ছোট্ট কবিতা, 21-এর কবিতা। কবিতার নাম হচ্ছে কালবেলার গল্প। কোনো এক ভোরে হঠাৎ বের হয়ে যাব নগ্ন পায়ে, স্মৃতি মাখা অবিনাশী রক্ত যাবা হাতে। ওদের সাথে দেখা করতে যাব সহসা কোনো দিন, ওদের সাথে গল্প করব অনেক। সেই ভাষাতেই গল্প হবে ক্লান্তিহীন, যেই ভাষার প্রজন্ম সম্ভ্রম ওদের বুকে মাখা। হঠাৎ কোনো বিকেলে ওদের গান শোনাবো, আমি কি ভুলিতে পারি, যে গানের আওয়াজ অন্তবিহীন পথে অন্তহীন। আচমকা এক রাতে ওদের ঘুম ভাঙিয়ে দেব, যেখানেই থাকুক শুয়ে ওরা, ওদের শোনাবো মায়ের ভাষার আহাজারি। দৈবক্রমে ওরা যদি জানতে চায় আমরা কেমন আছি, দ্বিধাহীন বলবো একদম ভালো নেই। এখনো অবেলা অযাত্রায় বোধ শক্তিহীন কালবেলার গল্পই শুনি। অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই শেষ কবিতাটি আবৃত্তির মাধ্যমে আমি আহ, ভাষার মাস, সমস্ত ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বিনম্র শ্রদ্ধা আমাদের সকল ভাষা শহীদদের প্রতি, বিনম্র শ্রদ্ধা। এই ভাষা আন্দোলনের পরবর্তী থেকে শুরু করে সকল আন্দোলনে যারা নিহত হয়েছেন বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের জন্য নিহত হয়েছেন তারাও বাংলা ভাষার জন্য নিহত হয়েছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তি সনদের যে ইতিহাস শুরু হয়েছিল সেটি সত্যিকার অর্থে সেই ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল। হুম। সেজন্য ভাষা আন্দোলনের যারা বীর সেনানী তাদের কাছে, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমি বাফলোতে আমার ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠান হয়, বাফলো সাহিত্য আসর, সেটির 37তম পর্ব এবং বইমেলা আগামী 23শে ফেব্রুয়ারি বাফলোর বিখ্যাত লাভবার্ড রেস্টুরেন্টে। সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠান এবং বইমেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাকেও। প্রিয় ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো এই অনুষ্ঠান এবং ভবিষ্যতে কেমন অনুষ্ঠান আপনারা দেখতে চান, কাকে দেখতে চান এই অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই বাংলা সাহিত্যের সাথে থাকবেন, বাংলার সাথে থাকবেন। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন বাংলাকে ভালোবাসবেন, বাংলা ভাষী মানুষগুলোকে ভালোবাসবেন, বাংলা লেখালেখিকে ভালোবাসবেন। আপনার সন্তানদেরকে অবশ্যই পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাংলা শেখাবেন, বাংলা চর্চাটা জারি রাখবেন, সেই আহ্বান থাকলো। আশা করছি সেই আহ্বানটা আমাদের কবি জনাব সুমন শামসুদ্দিন আপনিও জানাবেন। অবশ্যই। অনেক ধন্যবাদ কবি কাজী হারুন ভাই। এবং সব আমাদের সাথে যারা দেখছেন বা দেখবেন তাদের সকলকে শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। হারুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা সকলের জন্য। শুভরাত্রি। শুভরাত্রি।